আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে হচ্ছে টেন্সের ১২টা বাজাবো কোর্সের আমাদের ২ নাম্বার ক্লাস। আমরা টেন্সের ১২টা বাজাবো কোর্সের ১ম ক্লাস অলরেডি শেষ করে ফেলেছি। সেখানে আমরা শেখার চেষ্টা করেছিলাম আসলে একটা সেন্টেন্সের মাধ্যমে ১২টা টেন্স এবং ১২টা টেন্স সেখানে ডিটেইলসে বেসিকভাবে আলোচনা করার চেষ্টা করেছিলাম। আজকের ক্লাসে আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এইখানে এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উপর 10টা এক্সাম্পল আমি আপনাদেরকে বুঝিয়ে দেব এবং 10টা এক্সাম্পল থাকবে যেগুলো আপনাদের বাড়ির কাজ। ঠিক আছে? তো চলুন তাহলে আজকের ক্লাসটা স্টার্ট করি। তো এখনও যারা আমাদের ডিজিটাল স্কুলের ফেসবুক পেজটাকে ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন চলেন আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো প্রথমে আপনাদের বুঝতে হবে আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি। দেখেন, আমরা সংজ্ঞা শিখব না, আমরা প্র্যাকটিক্যালি শিখব। শুধুমাত্র এখানে আপনি ধরে রাখেন অনির্দিষ্ট কোনো একটা সময়ে সাধারণভাবে যদি কোনো একটা কাজ করা হয় সেইটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। ঠিক আছে? বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন আপনি আসলে চিনবেন কিভাবে? আপনাকে এখানে 3টা পয়েন্ট মনে রাখতে হবে, তাহলে আপনি এই টেন্সটা খুব সহজে চিনতে পারবেন। দেখেন, সাধারণভাবে বর্তমান সময়ে কোনো কিছু করা বোঝাবে। একেবারে সাধারণভাবে বর্তমান সময়ে কোনো একটা কাজ বা কোনো কিছু করা বোঝাবে। দ্বিতীয় দেখেন, অনির্দিষ্ট সময়ে সেই কাজটা হবে, অর্থাৎ অনির্দিষ্ট সময় বোঝাবে। ঠিক আছে? এখন এই 2টা পয়েন্ট দ্বারা আপনি বাংলা বাক্য চিনতে পারবেন, কিন্তু ইংলিশ বাক্য আসলে চিনতে পারবেন না এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নাকি অন্য কোনো টেন্স। সেই ক্ষেত্রে আপনাকে যেটা মনে রাখতে হবে, আপনি যদি কোনো ইংলিশ বাক্য দেখেন তাহলে সেই ইংলিশ বাক্যে আপনাকে ভার্ব অন থাকতে হবে। যদি ভার্ব অন থাকে তাহলে সেইটা হবে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এখন কথা হচ্ছে এই ভার্ব অন কি। ঠিক আছে? আমরা তো অনেকে আসলে বুঝি না যে ভার্ব অন কি। দেখেন, ভার্ব অন হচ্ছে ভার্বের 3টা রূপ থাকে, সাধারণত 3টা রূপ থাকে, এর বেশি থাকে, বাট আমরা জটিলতায় যাব না। আমাদের টেন্স শিখতে যতটুকু লাগে আমরা ততটুকু এখানে বোঝার চেষ্টা করব। ভার্বের 3টা রূপ থাকে ধরে নেন। তো প্রথম রূপটা হচ্ছে একেবারে বেস ফর্ম, যেটাকে আমরা ভার্ব ওয়ান বলি। আমরা এই এক্সাম্পলটা একটু দেখার চেষ্টা করি। দেখেন, এখানে আমি একটা ভার্ব দিয়ে 3টা রূপ দেখানোর চেষ্টা করেছি। প্রথম ভার্বের বেস ফর্মটা দেখেন, ইট। ঠিক আছে? ইট মানে কি? খাওয়া। ঠিক আছে? এরপরে দেখেন এর 2 নাম্বার রূপটা হচ্ছে এইট, অর্থাৎ এই যে ইট ভার্বের অন, এটা হচ্ছে ভার্বের অন বা ভার্বের বেস ফর্ম, আর এইট এটা হচ্ছে ভার্বের 2 নাম্বার রূপ। ঠিক আছে? আর ইটেন এটা হচ্ছে ভার্বের 3 নাম্বার রূপ। তো তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে ভার্বের 1 নাম্বার রূপ কি এবং ভার্বের 2 নাম্বার রূপ কি এবং ভার্বের 3 নাম্বার রূপ কি। এই 3টা বিষয় আমাদের টেন্স শিখতে প্রয়োজন হবে। ঠিক আছে? তো তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আপনারা কিভাবে চিনবেন এখান থেকে আশা করি বুঝতে পেরেছেন। এখন চলুন যে বাংলা থেকে ইংলিশে কিভাবে করবেন, অর্থাৎ বাংলা যদি একটা সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে সেটাকে কিভাবে ইংলিশ করবেন। এর জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা স্ট্রাকচার মনে রাখতে হবে বা একটা গঠন মনে রাখতে হবে। আমরা অনেকেই এই বিষয়টা এড়িয়ে যেতে চাই এবং আমরা এটাকে গুরুত্ব দিই না। আসলে দেখেন, আপনি পৃথিবীতে যা কিছু শেখেন না কেন সেটা একটা নিয়ম মেনে চলে। আপনি যদি দেখেন ভাতও খেতে চান তাহলে ভাত খাওয়ারও কিন্তু একটা নিয়ম আছে। আপনি বই যদি পড়া শুরু করেন সে বই পড়ারও একটা নিয়ম আছে। প্রত্যেকটা বিষয়ের একটা নিয়ম আছে এবং সেই নিয়ম অনুযায়ী সে চলে। ঠিক আছে? তো টেন্স আপনি শিখবেন বা ইংলিশ আপনি শিখবেন, সেই ক্ষেত্রে আপনি একটা নিয়ম মানবেন না, তাহলে কিন্তু আপনি কখনো শিখতে পারবেন না। আপনাকে নিয়ম মেনেই শিখতে হবে। তো এই জন্য আমরা যখন কোনো একটা সেন্টেন্স গঠন করব সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচার ফলো করতে হবে, কারণ স্ট্রাকচার ছাড়া আমরা কখনো সময় ইংলিশ শিখতে পারবো না। আপনাকে হয়তো অনেকেই বলতে পারে যে কোনো প্রকার স্ট্রাকচার ছাড়া আপনাকে ইংলিশ শেখানো হবে। এটা আসলে হয় না। আপনাকে কি করে অন্যভাবে এই বিষয়টাকে শেখানোর চেষ্টা করে, তখন কিন্তু আরও বেশি জটিল হয়ে যায়। তো আমরা জটিলতায় না যেয়ে আমরা সাধারণভাবে ইংলিশ শেখার যে নিয়ম আছে, টেন্স শেখার যে নিয়ম আছে সেগুলো ফলো করেই শিখবো, তাহলে আমাদের জন্য সহজ হবে। তো দেখেন,
তাহলে আমাদের স্ট্রাকচারটা এখন কি সেটা একটু জানার চেষ্টা করি। প্রথমে দেখেন আমাদের একটা সাবজেক্ট লাগবে, তারপরে ভার্ব অন লাগবে, অর্থাৎ ভার্বের বেস ফর্মকে আমাদের এখানে বসাতে হবে, আমরা যেটা এখানে দেখলাম, ঠিক আছে। এরপরে আমরা একটা এক্সটেনশন বা অবজেক্টকে বসাবো। এরপরে আমরা একটা এক্সটেনশন বা অবজেক্টকে বসাবো। এটা কিন্তু আসলে অবজেক্টের জায়গা, কিন্তু সকল সেন্টেন্সে অবজেক্ট বসে না, ঠিক আছে। কিছু কিছু সেন্টেন্সে আমাদের অ্যাডভার্ব বসে, অ্যাডভার্বাল বসে, তারপরে বিভিন্ন ধরনের ফ্রেজ আছে সেগুলো বসে, ঠিক আছে। সেই জন্য আমরা এখানে আসলে নির্দিষ্ট করে বলতে পারি না অবজেক্ট। এই জন্য আমি এখানে এক্সটেনশন দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আশা করি সেন্টেন্স মেকিং যে প্যাটার্নটা আছে এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এক্সাম্পলগুলো দেখার চেষ্টা করব, তাহলে আরও বেশি ক্লিয়ার হব। আমরা এখানে একটা বিষয় মনে রাখব, এখানকার প্রত্যেকটা এক্সাম্পলকে আমরা এই উপরের 3টা শর্তের সাথে মেলানোর চেষ্টা করব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো চলুন প্রথমে তাহলে আমাদের যে প্রথম এক্সাম্পলটা আছে এটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন, আমি প্রতিদিন ভাত খাই। আচ্ছা, আমি প্রতিদিন ভাত খাই, এখন কখন খাই কোনো নির্দিষ্ট করা নেই, আমি খাই, ঠিক আছে। এটা রেগুলার আমার একটা কাজ যে আমি প্রতিদিন ভাত খাই। এখন এখানে দেখেন তো কোনো নির্দিষ্ট করে বলা হয়েছে যে আমি এখন খাই কি কখন খাই, প্রতিদিন খাই, কিন্তু প্রতিদিন কোন সময় খাই নির্দিষ্ট নেই, অর্থাৎ এটা অনির্দিষ্ট একটা সময় বোঝাচ্ছে। এরপরে দেখেন, এই যে কথাটা আমি প্রতিদিন ভাত খাই, এটা একটা সাধারণ কথা, অর্থাৎ সাধারণভাবে একটা বর্তমানের কথা। আমরা যদি এটার সাথে মিলাই, দেখেন সাধারণভাবে বর্তমান সময়ে কোনো কিছু করা বোঝাবে। তো এটা সাধারণভাবে বর্তমান সময়ে একটা কাজ করা বোঝাচ্ছে, ভাত খাওয়া এটা একটা কাজ, ঠিক আছে। তো তাহলে বাংলা বাক্যটা আমরা একটু বোঝার চেষ্টা করেছি। এখন এটাকে আমরা ইংলিশ করব কিভাবে? আমরা যদি ইংলিশ করতে চাই তাহলে আমাদের যে বিষয়টা এখানে প্রথমে ফাইন্ড আউট করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট। প্রত্যেকটা ইংলিশ বাক্যকে আপনি যখন ট্রান্সলেট করবেন তখন আপনার প্রথম যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে সাবজেক্ট। এখন সাবজেক্ট আসলে কি সেটা আমাদের একটু জানা দরকার। সাবজেক্ট হচ্ছে সেই বিষয়টা যার সম্পর্কে কোনো কিছু বলা হয়। যেমন আপনি যদি আমার সম্পর্কে কোনো কিছু বলেন, আমি সাবজেক্ট। যদি ল্যাপটপ সম্পর্কে কোনো কিছু বলেন, ল্যাপটপ সাবজেক্ট। যদি আপনার নিজের সম্পর্কে কোনো কিছু বলেন, আপনি সাবজেক্ট। একটা বই সম্পর্কে কোনো কিছু বলবেন, সেই বইটা সাবজেক্ট। আশা করি সাবজেক্টের বিষয়টা বুঝতে পেরেছেন। এখন এই সেন্টেন্সে দেখেন তো কার সম্পর্কে বলা হচ্ছে, আমি প্রতিদিন ভাত খাই। এই যে আমি, আমি সম্পর্কে বলা হচ্ছে, আমি কাজটা করি, তাই না? তাহলে এই আমিটা হচ্ছে সাবজেক্ট। এই আমির ইংলিশ কি? দেখেন আই। তাহলে আমির ইংলিশ হচ্ছে আই। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভার্ব খুঁজে বের করতে হবে, অর্থাৎ এই সেন্টেন্সের ভার্ব কি সেটা আমাদের বের করতে হবে। তো দেখেন, আমরা ইংলিশে বলি ভার্ব আর বাংলায় বলি ক্রিয়া, ঠিক আছে। তো ক্রিয়াটা এখানে কি সেটা আমরা একটু খুঁজে বের করি। দেখেন, এখানে ক্রিয়াটা হচ্ছে ভাত খাওয়া, অর্থাৎ খাওয়াটা হচ্ছে আমাদের ক্রিয়া, একটা কাজ। খাওয়া নিশ্চয় একটা কাজ, তাহলে খাওয়াটা হবে এখানে ভার্ব। তো খাওয়ার ইংলিশ কি? খাওয়ার ইংলিশ আমরা জানি ইট। তো তাহলে আমরা প্রথমে কি করব, সাবজেক্ট খুঁজে বের করব। আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমরা কিন্তু এটা যাচ্ছি, ঠিক আছে। তো আমরা এখানে আমাদের সাবজেক্টটা বসিয়েছি আই। এরপরে আমরা ভার্ব খুঁজে বের করলাম কি? ভাত খাওয়া, অর্থাৎ খাওয়াটা হচ্ছে ক্রিয়া, এটার ইংলিশ হচ্ছে ইট। তো ইটটা দেখেন এখানে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভার্বের 1 নম্বর রূপ। তো তাহলে আমরা স্ট্রাকচার অনুযায়ী এই ভার্বের 1 নম্বর রূপকে এখানে বসিয়েছি, আই ইট। তো তাহলে আমরা কিন্তু গঠন অনুযায়ী যাচ্ছি, কারণ এইটা বাদ দিয়ে আমরা যেতে পারবো না। আমরা যদি এখানে প্রথমে আমি এর ইংলিশ বসাতাম, তারপরে প্রতিদিনের ইংলিশ বসাইতাম, তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা হইতো না, ঠিক আছে। আমাদের শুনতেও ভালো দেখাইতো না, তারপরে আমাদের যে ফরম্যাট আছে সে ফরম্যাট অনুযায়ী যেত না। এই জন্য আমাদের ইংলিশ বাক্য গঠনের যে ফরম্যাটটা আছে এটা আমাদের অবশ্যই প্রয়োজন, এটা আমাদের শিখতে হবে। তো তাহলে আমরা এখানে ভার্বটা বসালাম। এরপরে আমরা কি করব? এরপরে আমরা এই এক্সটেনশন বা অবজেক্টের যে অংশটা আছে সেইটা নিয়ে কাজ করব। তো এই বাক্যে দেখেন আমাদের বাকি আছে কতটুকু, আমি খাই, মানে খাওয়ার ইংলিশটা হয়ে গেছে। তো বাকি আছে কি এখানে, প্রতিদিন ভাত, এতটুকুই, তাই না? তো এখন আমাদের এটাকে সাজাতে হবে। আমরা সাবজেক্টের জায়গা এবং আমাদের ভার্বের জায়গাটা ঠিক রেখে
পরের অংশটা আমরা যেভাবে সাজাই সেইভাবেই হবে, ঠিক আছে? অর্থাৎ এখানে কোনো ভুল হবে না, কিন্তু আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই বিষয়টা যেন আমাদের পড়তে ভালো লাগে, শুনতে ভালো লাগে এবং এটাকে দেখতেও ভালো লাগে, ঠিক আছে? সেই রকমভাবে আমাদের সাজাতে হবে। তো তাহলে এখানে আমরা যদি সুন্দরভাবে সাজাই তাহলে ভাতের ইংলিশটাকে আগে লিখতে হবে, আই ইট রাইস, আমি ভাত খাই, ঠিক আছে? তো তাহলে আমরা রাইসটাকে এখানে লিখলাম। এরপরে কখন খাই, দেখেন প্রতিদিন, এভরিডে। তাহলে দেখেন আই ইট রাইস এভরিডে, এই যে রাইস এভরিডে এতটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন বা অবজেক্টের অংশ, এটাকে আমরা এক্সটেনশন বা অবজেক্ট বলতে পারি। তো তাহলে আমরা টোটাল সেন্টেন্সটা কিন্তু আমাদের যে স্ট্রাকচার আছে, যে ফরম্যাট আছে, সেই অনুযায়ী কিন্তু এখানে আমরা এটাকে তৈরি করেছি, ঠিক আছে? এখন এখানে আপনাকে একটা বিষয় মিলাতে হবে, সেটা হচ্ছে দেখেন আমরা জেনেছিলাম ইংলিশ বাক্য যদি আমরা চিনতে চাই যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে ভার্বের 1 নম্বর রূপ আমাদের বসবে। তো দেখেন তো এই বাক্যে আমাদের এই ইটটা কি, ভার্বের 1 নম্বর রূপ। তাহলে আমরা কিন্তু ইংলিশ বাক্য দেখেও চিনতে পারবো যে ভার্বের এখানে যদি 1 নম্বর রূপ থাকে তাহলে আমাদের এইটা হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আশা করি প্রথম সেন্টেন্সটা ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন প্রথম সেন্টেন্সটা যদি আপনারা বুঝতে পারেন, প্রত্যেকটা সেন্টেন্স একইভাবে কাজ করে, আমরা দেখব সেটা। এরপরে দেখেন তারা রবিবার ফুটবল খেলে, দেখেন তারা কিন্তু রবিবার ফুটবল খেলে, ঠিক আছে? এখন এইটা দেখেন তো একটা সাধারণ কথা কিনা, অবশ্যই একটা সাধারণ কথা, এবং একটা অনির্দিষ্ট সময় তারা খেলে। রবিবার কোন সময় খেলে উল্লেখ নেই, একটা অনির্দিষ্ট সময়ের এখানে ব্যবহার আছে, ঠিক না? এরা র্যান্ডমলি ভাবে প্রত্যেক রবিবারে খেলে, কিন্তু কোন রবিবারে খেলে এটা কিন্তু উল্লেখ নেই, যে এই সপ্তাহের রবিবার নাকি ওই সপ্তাহের রবিবার, আর রবিবারে কখন খেলে এটাও কিন্তু উল্লেখ নেই, ঠিক আছে? তাহলে এটা একটা অনির্দিষ্ট সময়ের কথা বলতেছে, এবং এই সেন্টেন্সটা দ্বারা একটা সাধারণ কাজ আমরা বুঝতেছি। এবং ইংলিশ বাক্যে কি হবে দেখেন, ভার্বের 1 নম্বর রূপ থাকবে। তো আমরা ইংলিশটা করার চেষ্টা করি। তো প্রথমে আমরা বলেছিলাম যদি ইংলিশ করতে চাই তাহলে আমাদের কি লাগবে, আমাদের স্ট্রাকচার অনুযায়ী এই সাবজেক্টের কাজটা করতে হবে। সাবজেক্টকে আমি বলেছি যে কাজ করে বা যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেই সাবজেক্ট। তো দেখেন এখানে তারা রবিবারে ফুটবল খেলে, তাহলে এই তারা হচ্ছে এখানে সাবজেক্ট, ঠিক আছে? তো তারা ইংলিশ কি, দে, আমরা সাবজেক্টের কাজ করে ফেললাম। এরপরে আমাদের কাজ কি, আমাদের ভার্ব খুঁজে বের করা, অর্থাৎ বাংলার ক্রিয়া খুঁজে বের করা। তো খেলা, খেলাটা হচ্ছে এখানে ভার্ব, তো খেলার ইংলিশ কি, পেলে, আমরা এখানে বসালাম। এটা দেখেন তো ভার্বের 1 নম্বর রূপ কিনা, অবশ্যই ভার্বের 1 নম্বর রূপ, ঠিক আছে? কারণ ভার্বের 2 নম্বর রূপ হচ্ছে পেলে, এর 2 নম্বর রূপ কি, প্লেইড, 3 নম্বর রূপ প্লেইড, সেম, তাই না? তাহলে এটা হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ, আমরা বসালাম। তো তাহলে আমাদের সাবজেক্ট এবং ভার্বের কাজটা হয়ে গেল। এখন আমাদের কাজ কি, অবজেক্ট বা এক্সটেনশনের কাজ। তো এই বাক্যে এক্সটেনশন কি, দেখেন রবিবার ফুটবল, তাই না? এতটুকুই হচ্ছে আমাদের অবজেক্ট বা এক্সটেনশনের কাজ। তো আমরা এটাকে সাজাবো, দেখেন দে প্লে ফুটবল, দেখেন কি খেলে, ফুটবল খেলে, এইটা হচ্ছে আমাদের মূলত অবজেক্ট, ঠিক আছে? এরপরে আমরা আমাদের সময়টাকে আনবো, তাহলে এটা শুনতে এবং দেখতে এবং পড়তে ভালো লাগে, ঠিক আছে? তো কখন খেলে, দেখেন রবিবার, তাই না? তাহলে অন সানডে, অন সানডে, দে প্লে ফুটবল অন সানডে, তারা রবিবার ফুটবল খেলে। আশা করি বুঝতে পেরেছেন, এই যে ফুটবল থেকে শুরু করে অন সানডে এতটুকুই হচ্ছে আমাদের এক্সটেনশনের অংশ। এরপর চলে যাব আমরা পরবর্তী বাক্যে, দেখেন সূর্য পূর্ব দিকে ওঠে, এই কথাটা দ্বারা কিন্তু একটা চিরন্ত সত্য কথা বোঝাচ্ছে, তাই না? এখন এই যে সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কিন্তু একটা সাধারণ কথা এবং এটা একটা বর্তমানের কথা, মানে প্রতিদিন নিয়মিত এবং চিরন্ত সত্য একটা কথা, ঠিক আছে? এই কথাটা দ্বারা আমরা বুঝতেছি এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আমরা যদি এটাকে ইংলিশ করতে চাই তাহলে কি করব, প্রথমে আমাদের সাবজেক্ট খুঁজে বের করতে হবে। তো সাবজেক্ট কি, দেখেন এখানে হচ্ছে সূর্যটাই হচ্ছে সাবজেক্ট, কারণ সূর্য পূর্ব দিকে ওঠে, এই সূর্য কাজটা করে, তাই না? তাহলে এই সূর্য এখানে সাবজেক্ট। তো সূর্য যেহেতু একটা এবং এটা একটা নির্দিষ্ট, তাহলে এটার আগে আমাদের দি বসাতে হবে, তাহলে দ্য সান, এতটুকু হচ্ছে আমাদের সাবজেক্ট। ওটার ইংলিশ কি, ওটা হচ্ছে এখানে ভার্ব বা ক্রিয়া, এটার ইংলিশ হচ্ছে রাইজ, রাইজ, দ্য সান রাইজ, কোথায় ওঠে, পূর্ব দিকে। তো
তো তাহলে এতটুকু হচ্ছে আমাদের অবজেক্ট বা এক্সটেনশনের কাজ। তো দেখেন ইন দ্য ইস্ট, ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। আশা করি বুঝতে পেরেছেন যে সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়েছে। এরপরে দেখেন আমরা রাতে টিভি দেখি, আমরা রাতে টিভি দেখি। এখানে এই কথাটা দ্বারা কি বোঝাচ্ছে? সাধারণ বর্তমানের একটা কথা আমরা বুঝতেছি, কারণ আমরা টিভি দেখি, রেগুলারলি টিভি দেখি। এখন এই কথাটা দ্বারা আরও একটা বিষয় বোঝাচ্ছে যে কখন টিভি দেখি আমরা নির্দিষ্ট করে এখানে বলতেছি না, রাতে টিভি দেখি, কিন্তু কোন রাতে টিভি দেখি এটা কিন্তু আমরা বলতেছি না, তাই না? অর্থাৎ এটা নির্দিষ্ট না, আমরা র্যান্ডমলি ভাবে বলতেছি রাতে টিভি দেখি। এখন আমরা রাতে টিভি দেখি, কাজটা কি করতেছে? দেখেন আমরা, তাহলে আমরা হচ্ছে সাবজেক্ট, আমরা ইংলিশ কি উই, আমরা সাবজেক্টের কাজ করলাম, আমরা কিন্তু স্ট্রাকচার অনুযায়ী যাচ্ছি। এরপরে দেখেন এখানে ভার্ব কি, দেখা, দেখার ইংলিশ কি ওয়াচ, এটা হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ। এখান থেকে মিলান ভার্বের 1 নম্বর রূপ বসছে কিনা, আবার স্ট্রাকচারে যান, এখান থেকেও মিলান, দেখেন আমাদের নিয়ম অনুযায়ী যাচ্ছে। তাহলে প্রথমে আমরা সাবজেক্টের কাজ করলাম, এরপরে ভার্বের কাজ করলাম, এরপরে আমরা এক্সটেনশন বা অবজেক্টের কাজ করব। ঠিক আছে? তো এক্সটেনশন বা অবজেক্ট এখানে কি, দেখেন রাতে টিভি দেখা। তো প্রথমে তাহলে আমরা যে জিনিসটা দেখি সেটা বসাবো, অর্থাৎ টিভিটা আগে বসাবো, টিভিটা হচ্ছে এখানে অবজেক্ট। তো তাহলে আমরা টিভি কখন দেখি? অ্যাট নাইট, রাতে। এতটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন। ঠিক আছে? তো তাহলে আশা করি এই বাক্যটাও আপনারা বুঝতে পেরেছেন। এরপরে দেখেন কুকুরটি জোরে ঘেউ ঘেউ করে, কুকুরটি জোরে ঘেউ ঘেউ করে, কখন করে? জানি না, তাহলে অনির্দিষ্ট, তাই না? এখন এই কথাটা কি আপনি কোনোভাবে বুঝতেছেন এটা অতীতের কথা বা ফিউচারের কথা? না, এইটা দ্বারা বর্তমানের কোনো একটা কাজ করাকে বোঝাচ্ছে এবং সাধারণভাবে এই কাজটা করা হচ্ছে। দেখেন কুকুরটি জোরে ঘেউ ঘেউ করে, তাহলে এই বাক্যে কাজটা কি করতেছে? কুকুরটি করতেছে, কুকুর কি করতেছে? ঘেউ ঘেউ করতেছে, তাই না? তাহলে এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে কুকুরটি, তাহলে এর ইংলিশ কি? দ্য ডগ। আমরা সাবজেক্ট বসালাম স্ট্রাকচার অনুযায়ী। এরপরে আমাদের ভার্ব খুঁজে বের করতে হবে, বাংলাতে আমরা যেটা বলি ক্রিয়া। তো এখানে দেখেন ভার্ব কি? বার্কস। তাহলে বার্কস মানে হচ্ছে ঘেউ ঘেউ করা, এটা হচ্ছে আমাদের ভার্ব এবং ভার্বের 1 নম্বর রূপ। আমরা ভার্বের 1 নম্বর রূপকে বসালাম। এরপরে দেখেন আমাদের এক্সটেনশন বা অবজেক্টের কাজ। তো এখানে এক্সটেনশন বা অবজেক্টটা কি? দেখেন জোরে, তো এটার ইংলিশ কি হবে? লাউডলি। তাহলে এতটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন বা অবজেক্ট। তো তাহলে দেখেন দ্য ডগ বার্কস লাউডলি, কুকুরটি জোরে ঘেউ ঘেউ করে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসেন পরবর্তী সেন্টেন্সটা, দেখেন পাখিরা আকাশে ওড়ে, পাখিরা আকাশে ওড়ে, কখন ওড়ে? জানি না, নির্দিষ্ট নেই, তাই না? তারপরে এটা দেখেন একটা সাধারণ কাজ এবং এটা বর্তমানের একটা কাজ, পাখিরা আকাশে ওড়ে। ঠিক আছে, যে কোনো সময় উঠতে পারে। তো তাহলে এখানে দেখেন সাবজেক্টে পাখিরা, কারণ পাখিরা কাজটা করতেছে। তো পাখিরার ইংলিশ কি? পাখি এর ইংলিশ হচ্ছে বার্ডস, আর পাখিরা এর ইংলিশ হচ্ছে বার্ডস, অর্থাৎ বার্ড এর সঙ্গে এই যোগ হবে বার্ডস। ঠিক আছে, অনেকগুলো পাখি। তো তাহলে বার্ডস কি করে? ওড়ে। তো উড়ার ইংলিশ কি? ফ্লাই, এটা হচ্ছে আমাদের ভার্ব। ঠিক আছে, তাহলে বার্ডস ফ্লাই, এইটা হচ্ছে আমাদের ভার্বের 1 নম্বর রূপ। আমরা একটু মিলাই, ইংলিশ বাক্যে ভার্বের 1 নম্বর রূপ থাকবে। ঠিক আছে, তো তাহলে ফ্লাই এর পরে দেখেন আমাদের অবজেক্টের বা এক্সটেনশনের অংশ হবে। দেখেন তাহলে এখানে অবজেক্ট বা এক্সটেনশন কি? আকাশে ওড়া। তো তাহলে দেখেন ইন দ্য স্কাই, ইন দ্য স্কাই। তো বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে। আশা করি বুঝতে পেরেছেন যে সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়েছে। এরপরে আসেন আমরা পরবর্তী সেন্টেন্সে যাই, বাচ্চারা প্রতিদিন সকালে স্কুলে যায়। এখানে এই সেন্টেন্সটা দ্বারা দেখেন তো আমাদের বর্তমানের কোনো কথা কিনা? বাচ্চারা প্রতিদিন সকালে স্কুলে যায়, হ্যাঁ এটা বর্তমানের একটা কথা। এবং এই কথাটা দ্বারা আপনি কি বুঝতেছেন? এইটা প্রেজেন্ট ইনডিফিনাইটের একটা কথা, তাই না? তো তাহলে এখানে দেখেন আমাদের সাবজেক্ট কি হবে? সাবজেক্ট হবে বাচ্চারা, তাই না? তো বাচ্চারা
সকালে স্কুলে যায়, অর্থাৎ স্কুলে যাওয়ার কাজটা করে বাচ্চারা, তাহলে বাচ্চারা হচ্ছে এখানে সাবজেক্ট। তো এটার ইংলিশ কি হবে? চিলড্রেন। চিলড্রেন হচ্ছে সাবজেক্ট। এরপরে আমাদের ভার্ব খুঁজে বের করতে হবে। যাওয়া, যাওয়ার ইংলিশ কি? গো। তাহলে আমরা ভার্বের 1 নম্বর রূপকে বসালাম। এরপরে আমাদের অবজেক্ট বা এক্সটেনশনের কাজ। তো কোথায় যাই? স্কুলে, তাহলে গো টু স্কুল। এরপরে দেখেন কখন যাই? প্রতিদিন সকালে, তাহলে এটার ইংলিশ কি? এভরি মর্নিং। তো তাহলে দেখেন চিলড্রেন গো টু স্কুল এভরি মর্নিং, এখানে টু স্কুল এভরি মর্নিং এতটুকুই হচ্ছে আমাদের এক্সটেনশন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসেন, ট্রেনটি সন্ধ্যা 6টায় আসে। ট্রেনটি সন্ধ্যা 6টায় আসে। তো দেখেন এখানে সাবজেক্ট কি হবে? সাবজেক্ট হবে ট্রেনটি, ঠিক আছে? কারণ হচ্ছে এই ট্রেনটি 6টায় আসে, ট্রেনটি কাজটা করতেছে, তাহলে ট্রেনের ইংলিশ কি? দ্য ট্রেন। এরপরে আসার ইংলিশ কি? আসার ইংলিশ হচ্ছে কাম, অথবা আমরা বলতে পারি অ্যারাইভ। যেহেতু ট্রেন আসে না, আসলে পৌঁছায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যারাইভস, ঠিক আছে? এটা পারফেক্ট হয়, কারণ চলমান অবস্থা, তো যে কোনো একটা চলমান যানের ক্ষেত্রে যদি আমরা অ্যারাইভসটা ব্যবহার করি তাহলে এটা পারফেক্ট হয়। তো তাহলে দেখেন দ্য ট্রেন, ট্রেন হচ্ছে সাবজেক্ট। এরপরে হচ্ছে আমরা ভার্ব হিসাবে কাকে নিব? অ্যারাইভসকে। তো এটা হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ। কখন পৌঁছায়? দেখেন সন্ধ্যা 6টায়, অ্যাট 6 p.m. অ্যাট 6 p.m. দ্য ট্রেন অ্যারাইভস অ্যাট 6 p.m. আশা করি বুঝতে পেরেছেন। ট্রেনটা হচ্ছে এখানে সাবজেক্ট, অ্যারাইভস হচ্ছে ভার্ব, এবং ভার্বের 1 নম্বর রূপ অ্যাট 6 p.m. এটা হচ্ছে আমাদের এক্সটেনশন। এরপরে আমরা চলে যাব পরবর্তী সেন্টেন্সে। দেখেন সে সকালে কফি পান করে। সে সকালে কফি পান করে। এইখানে দেখেন সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে সে, এই সে কাজটা করে, কি করে? কফি পান করে। তো তাহলে প্রথমে আমরা সাবজেক্টকে বসাবো। দেখেন সে এর ইংলিশ কি? হি অথবা সি, আমরা যে কোনোটা বসাতে পারি। যদি কোনো একটা ছেলে বা পুরুষকে বোঝাতে চাই আমরা হিকে ব্যবহার করব, যদি কোনো মহিলা বা মেয়েকে বোঝাতে চাই আমরা সিকে ব্যবহার করব। তো আমরা ধরে নিলাম যিনি কফি পান করতেছেন ইনি হচ্ছে একজন ছেলে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা হিকে ব্যবহার করলাম। এরপরে কফি পান করা ইংলিশ কি? অর্থাৎ পান করা এখানে ভার্ব, এটার ইংলিশ কি? এটার ইংলিশ হচ্ছে ড্রিঙ্ক, অথবা আমরা বলতে পারি হ্যাভ, অথবা আমরা বলতে পারি ইট। কিন্তু আসলে লিকুইড কোনো জিনিসের ক্ষেত্রে ইটটা আমরা ব্যবহার করতে পারি না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করব ভার্বকে ড্রিঙ্ক হিসাবে, ঠিক আছে? তাহলে হি এটা হচ্ছে সাবজেক্ট, ড্রিঙ্কসটা হচ্ছে এখানে ভার্ব। এখানে রেডমার্ক করা হয়ে গেছে কফি, এটা মিস্টেক হয়েছে, আপনারা ভার্ব হিসাবে এখানে ড্রিঙ্কসকে ধরবেন, ঠিক আছে? ড্রিঙ্কসটা হচ্ছে এখানে ভার্ব, কফি এখানে আসলে ভার্ব না, ঠিক আছে? এটা মিস্টেক হয়েছে। এরপরে আমরা কি করব? অবজেক্ট বা এক্সটেনশনের কাজ করব, ঠিক আছে? তো অবজেক্ট বা এক্সটেনশন এখানে কি? দেখেন সকালে কফি, এতটুকুই হচ্ছে আমাদের অবজেক্ট বা এক্সটেনশন। তো আমরা তাহলে যে কাজটা করতেছি তার সম্পর্কে আগে লিখব, তারপরে সময়টাকে আনবো, অর্থাৎ কফি পান করা সম্পর্কে আমরা লিখতেছি, তাহলে এরপরে আমরা বসাবো কফি, অর্থাৎ হি ড্রিঙ্কস কফি, সে কফি পান করে। কখন পান করে? সকালে, ইন দ্য মর্নিং। তো এই যে কফি থেকে শুরু করে ইন দ্য মর্নিং এতটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন তারা ঢাকায় থাকে। তারা ঢাকায় থাকে, এই ঢাকায় থাকার কাজটা কে করতেছে? তারা। তাহলে এই তারা হচ্ছে এখানে সাবজেক্ট, এটার ইংলিশ কি? দে। তারপরে আমাদের ভার্বের কাজ, আমরা ভার্বকে আনবো। দেখেন ঢাকায় থাকা বা বাস করা একই কথা কিন্তু, সুতরাং এখানে ভার্ব হচ্ছে লিভ, অর্থাৎ থাকা এর ইংলিশ হবে লিভ। তাহলে আমরা লিখতে পারি দে লিভ, ভার্বের 1 নম্বর রূপ, ঠিক আছে? কোথায় থাকে? ঢাকায়, ইন দা ঢাকা, ইন দা ঢাকা, তারা ঢাকায় বাস করে। তো এখানে ইন দা ঢাকা এতটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন। এখানে একটা বিষয় খেয়াল করেছেন কিনা, প্রত্যেকটা সেন্টেন্স এখানে কিন্তু আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী বসেছে। এবং আরেকটা বিষয় খেয়াল করেছেন কিনা, আমরা যতগুলো বাংলা বাক্য এখানে পড়েছি প্রত্যেকটা বাংলা বাক্যের শেষে দেখেন আমাদের ক্রিয়া বা ভার্ব থাকে। অর্থাৎ আপনি যদি এটা দেখেন, দেখেন ভাত খাওয়া একেবারে শেষে,
ফুটবল খেলা একেবারেই শেষে, তারপরে সূর্য পূর্ব দিকে ওঠা, এই যে ওঠাটা একেবারে শেষে, সব কিন্তু ভার্ব বা বাংলাতে আমরা যেটা বলি ক্রিয়া। এরপরে দেখেন টিভি দেখা, ঠিক আছে, এরপরে দেখেন ঘেউ ঘেউ করা, একেবারে লাস্টে ক্রিয়াগুলো। এরপরে দেখেন আকাশে উড়া, এই যে উড়া, এটা কিন্তু লাস্টে, ঠিক আছে। কিন্তু ইংলিশ বাক্যে দেখেন এই ক্রিয়াটা বসেছে, অর্থাৎ ভার্বটা বসেছে আমাদের সাবজেক্টের পরে। আশা করি আপনারা এই বিষয়টা খেয়াল করেছেন, এবং এই বিষয়টা আসলে খেয়াল করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইটা যদি আপনারা খেয়াল না করেন তাহলে কিন্তু আপনারা টেন্স আসলে বুঝতে পারবেন না। শুধুমাত্র টেন্স না, আপনারা যে কোনো সেন্টেন্স গঠন করতে পারবেন না। এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখা উচিত, এবং আশা করি আপনারা এখন থেকে এই বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে দেখবেন। তো আজকের ক্লাসটা ছিল হচ্ছে আমাদের এতটুকুই। আমরা এখানে 10টা সেন্টেন্সের মাধ্যমে ক্লাসটা বোঝার চেষ্টা করেছি, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাকে আমরা ইউটিলাইজ করার চেষ্টা করেছি। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কি করবেন, আমাদের পেজটাকে ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেলটাকে কি করবেন, সাবস্ক্রাইব করবেন। না করলে আপনাদের খবর আছে কিন্তু। এখন তাহলে আমরা এখানে 10টা সেন্টেন্স দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। এখন আপনাদের কাজ যেটা থাকবে, আমি আরও 10টা সেন্টেন্স দেখেন নিচে লিখে রেখেছি। এই 10টা সেন্টেন্স আপনাদের বাড়ির কাজ, এইগুলোকে যদি আপনারা প্র্যাকটিস করে এইগুলোকে যদি সঠিকভাবে ট্রান্সলেশন করতে পারেন, তাহলে আশা করি এই টেন্স নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। এখানে আমরা যে সেন্টেন্সগুলো প্র্যাকটিস করলাম, ঠিক একইভাবে প্রত্যেকটা সেন্টেন্স আপনারা বাড়িতে বসে প্র্যাকটিস করে ফেলবেন। এখন আপনারা এটা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, আর যদি মনে করেন যে এটার পিডিএফ প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো। এটার জন্য আপনাদের কোনো টাকা পয়সা বা কিছু দিতে হবে না, শুধুমাত্র একটু ভালোবাসা দিবেন, লাইক, কমেন্ট এবং ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন। সো দ্যাটস অল টুডে। আসসালামু আলাইকুম।